শুরু করছি কেমিস্ট্রি ফ্রম হোম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দ্রবণ চ্যাপ্টারের কিছু গারত্ব প্রকাশের পদ্ধতি। সেগুলো আগের ভিডিওতে বাকি ছিল, সেগুলো আমরা পরপর এখন দেখে নেব এবং সেই সঙ্গে তাদের উষ্ণতা নির্ভরশীলতা এবং তাদের সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা আজকে আমরা দেখব। তাহলে এর আগের ভিডিওতে আমরা আলোচনা করে ফেলেছিলাম গারত্ব প্রকাশের 4টে পদ্ধতি নিয়ে। 1 নম্বর ছিল হচ্ছে শতকরা মাত্রা, 2 নম্বর ছিল হচ্ছে পার্টস পার মিলিয়ন, 3 নম্বর ছিল হচ্ছে গ্রাম প্রতি লিটার এবং 4 নম্বর ছিল হচ্ছে মোলারিটি। তাহলে এই বিষয়গুলো যেগুলো ছিল সেগুলো তোমরা আগের ভিডিওতে দেখে নেবে যদি না দেখে থাকো। এবার আমরা পরবর্তী অংশ যেগুলো অর্থাৎ গারত্ব প্রকাশের যে আরও 4টে পদ্ধতি আমরা জানবো সেগুলো দেখে নিচ্ছি। আজকের 1-2 করে নিচ্ছি। আজকে জানবো আমরা ফর্মালিটি নিয়ে, জানবো আমরা নর্মালিটি নিয়ে, আমরা জানবো মোলালিটি নিয়ে এবং সেই সঙ্গে আমরা জেনে নেব মোল ভগ্নাংশ। তাহলে এক এক করে আমরা এগিয়ে যাই। প্রথমে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফর্মালিটি। তো ফর্মালিটির প্রসঙ্গে একটাই কথা প্রথমে বলবো যে ফর্মালিটি এই গারত্ব এককটা কিন্তু শুধু ফর্মালিটি মেনটেন করার জন্যই হয়েছে। কীরকম বিষয় আমরা বিষয়টা একটু দেখে নিচ্ছি। এখানে একটা জিনিস একটু বুঝে নিই আমরা, যে তড়িৎযোজী যৌগ যদি হয়, তড়িৎযোজী যৌগ যদি হয় তাহলে তার ক্ষেত্রে অণু বলাটা কিন্তু ঠিক নয়, তখন সেটাকে বলতে হয় আয়নীয় জোট। যেরকম একটা উদাহরণ দিই, NaCl। NaCl যদি আমরা লিখি সেটা আমরা সাধারণত বলি সোডিয়াম ক্লোরাইড অণু, কিন্তু সেটা আমরা বলতেই পারি, কিন্তু প্রকৃতপক্ষে সেটা কিন্তু আয়নীয় জোট। কেন না, এই কঠিন অবস্থাতেও NaCl যেভাবে থাকে সেখানে Na+ এবং Cl- আয়নগুলো পরস্পরের সঙ্গে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে এই কঠিনটা গঠন করে। তাহলে সেই জন্য এটাকে আয়নীয় জোট বলাটাই প্রকৃতপক্ষে উচিত, কিন্তু আমরা সেটাকে কিন্তু স্বাভাবিক অর্থে অনেক সময় অণু বলে থাকি। তো এই ক্ষেত্রে ফর্মালিটি শুধু তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে, এই মোলারিটিটা প্রয়োগ করার ক্ষেত্রে এটাকে নাম দিয়েছে ফর্মালিটি। একদম এই ফর্মালিটি বিষয়টা কি, মোলারিটির ঠিক যেমন যেমন হিসাব হয়েছিল ঠিক তেমন হিসাব হবে, শুধু তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে সেটাকে আমরা প্রয়োগটা করব। যদিও এরপরে ফর্মালিটি আমরা খুব একটা বলবো না, আমরা তখন সেটাকেও মোলারিটি হিসাবেই ধরে নেব। তো যাই হোক, এক্ষেত্রে আমরা চলে যাচ্ছি হচ্ছে এর সংজ্ঞায়। 1 লিটার দ্যাট ইজ 1000 ml কোনো দ্রবণে, কতটুকু দ্রবণে, 1 লিটার বা 1000 ml কোনো দ্রবণে, কোনো দ্রাবের যত গ্রাম সংকেত ওজন পরিমাণ দ্রবীভূত থাকে তাকেই ওই দ্রবণের ফর্মালিটি বলে। তাহলে বিষয়টা আরেকবার পরিষ্কার করে দিচ্ছি। 1 লিটার দ্যাট ইজ 1000 ml কোনো দ্রবণে কোনো দ্রাবের যত গ্রাম সংকেত ওজন পরিমাণ দ্রবীভূত থাকে, সেই গ্রাম সংকেত ওজন যে পরিমাণটা, সেই সংখ্যাটা, সেটাকেই বলছি আমরা ওই দ্রবণের ফর্মালিটি। এখানে
মোলারিটির ক্ষেত্রে কি ছিল, যত গ্রাম অণু বা যত মোল, বিষয়টা কিন্তু একই, শুধু এই ক্ষেত্রে তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে গ্রাম অণু না বলে বলতে হবে গ্রাম সংকেত ওজন। যেমন এখানে সোডিয়াম ক্লোরাইড নিয়ে শুরু করেছিলাম, সেটাই দেখাচ্ছি। NaCl এর আমরা যদি আণবিক ওজনের মতো করে হিসাবটা করি, তাহলে সোডিয়াম হচ্ছে 23 এবং ক্লোরিন হচ্ছে 35.5, টোটাল 58.5। এই 58.5 কি? এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের গ্রাম সংকেত ওজন। এটা হচ্ছে সংকেত ওজন, এটা আণবিক ওজন কিন্তু নয়। প্রকৃতপক্ষে আণবিক ওজন বলাটা ঠিক নয়, যদিও আমরা প্রয়োগ আণবিক ওজন হিসেবে করি এরপরে করব। তো যাই হোক, এই 58.5 গ্রাম যদি আমরা NaCl নিয়ে নিই, তাহলে হবে সেটা হচ্ছে 1 গ্রাম সংকেত ওজন NaCl নেওয়া হবে। 1 গ্রাম সংকেত ওজন পরিমাণ NaCl কিন্তু নেওয়া হবে যদি আমরা 58.5 গ্রাম NaCl নিই। তাহলে বিষয়টা আশা করি বোঝা গেল যে ফর্মালিটি কখন আমরা প্রয়োগ করব, তড়িৎযোজী যৌগের ক্ষেত্রেই প্রয়োগ করব, যদিও এরপরে আমরা সেটা মোলারিটি হিসাবেই কিন্তু ধরে নেব। তাহলে এর যদি আমরা গাণিতিক রূপটা দিই, তাহলে খুব সহজেই আমরা দিতে পারি। আমরা ধরে নিচ্ছি যে ভি লিটার দ্রবণ তৈরি করা হলো। কতটুকু দ্রাবণীয়? W2 গ্রাম দ্রাবণীয় তৈরি করা হলো। যেখানে দ্রাবের আণবিক ওজন যেটা, আণবিক ওজন বলা ঠিক নয়, সেখানে সংকেত ওজন যেটা, সেটা হচ্ছে M2। দ্রাবের সংকেত ওজন কত? M2 যদি হয়, তাহলে হিসাবটা কীরকম, ফর্মালিটির গাণিতিক রূপটা কেমন আসবে সেটা দেখব। তাহলে ভি লিটার দ্রবণে দ্রাব আছে W2 গ্রাম। 1 লিটার দ্রবণে দ্রাব আছে W2 বাই, ভি লিটারই করে নিচ্ছে এখানে, ভি লিটার দ্রবণে দ্রাব আছে W2 বাই M2 গ্রাম সংকেত ওজন। হিসাবটা একই রকম, অর্থাৎ গ্রাম সংকেত ওজন বের করব কি করে? কোনো একটা দ্রাবের গ্রামে প্রকাশিত পরিমাণকে তার সংকেত ওজন দিয়ে ভাগ করলে আমরা কত গ্রাম সংকেত ওজন আমি নিয়েছি, সেই গ্রাম সংকেত ওজন সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের হিসাবটা কি করতে হবে? 1 লিটার দ্রবণে দ্রাব আছে কত? W2 বাই M2 ভি গ্রাম সংকেত ওজন। এবার তাহলে গাণিতিক রূপটা কি দাঁড়াচ্ছে? গাণিতিক রূপটা দাঁড়াচ্ছে হচ্ছে ফর্মালিটি F ইকুয়াল টু W2 বাই M2V। এখানে বলেছিলাম এটা সবসময় গ্রামে হিসাব করতে হবে এবং এটা হচ্ছে লিটার হিসাব করতে হবে। আর এইখানে M2টা কি জিনিস? M2 হচ্ছে দ্রাবের সংকেত ওজন, যেটা মোলারিটির ক্ষেত্রে কি ছিল? আণবিক ওজন, এখানে সেটা সংকেত ওজন দাঁড়িয়ে গেল। তাহলে পরিষ্কার হলো বিষয়টা। আমরা এবার নেক্সট পয়েন্ট অর্থাৎ নর্মালিটিতে চলে আসব। এবার আলোচ্য বিষয় হচ্ছে নর্মালিটি। আচ্ছা, নর্মালিটি আলোচনা করতে গিয়ে আমাদের যে বিষয়টা আগে জেনে নিতে হবে, এখানে যেটা ক্লাস 11-এ তোমরা জানো, কি? তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভার, যেটাকে আমরা ই দিয়ে প্রকাশ করতাম, সেই বিষয়টা একটু মনে করিয়ে দিচ্ছি। তুল্যাঙ্ক ভার কী জিনিস সেখানে যাচ্ছি না, তুল্যাঙ্ক ভার বিভিন্ন ক্ষেত্রে কিভাবে নির্ণয় করা হয় আমরা সেই অংশটা দেখে নিচ্ছি। এখানে যদি অ্যাসিড জাতীয় জিনিস হয়, যদি ক্ষার জাতীয় জিনিস হয় বা যদি লবণ জাতীয় জিনিস হয়, তাহলে তুল্যাঙ্ক ভার কেমন করে হিসাব করব আমরা সেই বিষয়টাই দেখছি। তাহলে
প্রথমে দেখে নিচ্ছি অ্যাসিডের তুল্যাঙ্ক ভার সমান সমান অ্যাসিডের আণবিক ওজন বাই অ্যাসিডটির ক্ষারগ্রাহিতা। আশা করি ক্ষারগ্রাহিতা কাকে বলে তুমি বা তোমরা জানো। যেমন একটা উদাহরণ দিয়ে দিই, যেমন আমি ভাবি সালফিউরিক অ্যাসিড H2SO4 এর তুল্যাঙ্ক ভার কত হবে। তাহলে এর তুল্যাঙ্ক ভার বের করতে গেলে আমাকে কী করতে হবে, আণবিক ওজন কত 98 আর এর ক্ষারগ্রাহিতা কত, সালফিউরিক অ্যাসিডের এক একটা অণুর থেকে দুটো করে H+ আয়ন বেরোতে পারে, তাহলে ক্ষারগ্রাহিতা হয়ে গেল 2, তাহলে 49 হবে হচ্ছে এর তুল্যাঙ্ক ভার, এই সালফিউরিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভার। তাহলে এই গেল তুল্যাঙ্ক ভার অ্যাসিড জাতীয় জিনিসের। এবার আমরা ভাবলাম যে ক্ষার জাতীয় জিনিসের ক্ষেত্রে করব ক্ষারের তুল্যাঙ্ক ভার। তাহলে ক্ষারের আণবিক ওজন বা এখানে চলে আসবে অম্লগ্রাহিতা। একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আমরা, ভাবলাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর ক্ষেত্রে এর আণবিক ওজন যদি হিসাব করি তাহলে 40 ক্যালসিয়ামের প্লাস হচ্ছে 16 করে দুটো আছে অক্সিজেন প্লাস হাইড্রোজেন 1 করে দুটো আছে বাই এর ক্ষারগ্রাহিতা কত, এক একটা অণুর থেকে দুটা করে OH মাইনাস দেবে। খুব সহজেই আমরা অম্লগ্রাহিতা হচ্ছে হবে 2। তাহলে উপরে হিসাব করছি 40 প্লাস 32 প্লাস 2 বাই 2, তাহলে হিসাবটা কি দাঁড়াবে 40 72 74 বাই 2, একবারে করে দিলাম 37, 37। তাহলে 37 হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কি তুল্যাঙ্ক ভার। এটা ক্ষার জাতীয় জিনিসের হিসাবটা করলাম। এবার ভালো করে খেয়াল করবে লবণ জাতীয় জিনিসের তুল্যাঙ্ক ভার। লবণের তুল্যাঙ্ক, লবণ মানে তড়িৎচয়ী যৌগ, তাহলে উপরে কি লিখতে হবে, লবণের আণবিক ওজন লেখা যাবে না, লিখতে হবে সংকেত ওজন, লবণের সংকেত ওজন। তাহলে আর নিচে লিখতে হবে, ভালো করে খেয়াল করবে, প্রতি অণু লবণের বিয়োজনে প্রাপ্ত ক্যাটায়ন বা অ্যানায়ন, প্রতি অণু লবণের বিয়োজনে প্রাপ্ত ক্যাটায়ন বা অ্যানায়ন এর মোট যোজ্যতা। শুধু ক্যাটায়ন নিতে হবে অথবা শুধু অ্যানায়ন নিতে হবে, আর তাদের মোট যোজ্যতা নিতে হবে। বিষয়টা একটা উদাহরণ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। তাহলে আমরা এখানে নিয়ে নিচ্ছি, ভাবলাম সোডিয়াম সালফেট, তাহলে এর বিয়োজনটাকে দেখে নিই। বিয়োজনে কী হবে, দুটো Na+ হবে প্লাস SO4 2- হবে। তাহলে এর বিয়োজনে আমরা দুটো Na+ পেলাম, একটা SO4 2- পেলাম, যেটা হচ্ছে সোডিয়াম সালফেট একটা অণুর বিয়োজনে আমরা পেলাম। তাহলে এখানে ক্যাটায়ন যদি নিই, তাহলে ক্যাটায়নের সংখ্যা হচ্ছে 2, তার এক একটার যোজ্যতা হচ্ছে 1, তাহলে ক্যাটায়নের মোট যোজ্যতা হবে 2 × 1 দ্যাট ইজ 2। আচ্ছা, যদি অ্যানায়ন নিই তাহলে অ্যানায়ন হচ্ছে সংখ্যা একটা আছে এবং এক একটার যোজ্যতা 2, তাহলে তখনও কিন্তু 2 পাচ্ছি, অর্থাৎ আমাদের হিসাবটা নিচের এই হিসাবটা কি দাঁড়াবে, শুধু ক্যাটায়ন হিসেবে নিতে হবে অথবা শুধু অ্যানায়ন হিসেবে নিতে হবে। তাহলে এখানে নিচে আমাদের আসবে 2 আর উপরে যাবে হচ্ছে সোডিয়াম সালফেটের সংকেতের জন্য আণবিক ওজন যেমন করে হিসাব করে সেইটা হিসাবটা যেটা আসবে সেটাই এখানে বসবে, হিসাবটা করে নেবে নিজেরা। তাহলে এই গেল লবণের তুল্যাঙ্ক ভার বের করে নিলাম। ঠিক আছে, এবার চলে আসলাম আমরা নর্মালিটির মূল অংশে। তাহলে নর্মালিটি বিষয়টা কি,
1 লিটার, দ্যাট ইজ 1000 ml দ্রবণে কোনো দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ দ্রবীভূত থাকে তাকেই ওই দ্রবণের নরম্যালিটি বলে। তাহলে নরম্যালিটির সংজ্ঞাটা কি দাঁড়ালো? 1 লিটার, দ্যাট ইজ 1000 ml কোনো দ্রবণে কোনো দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ দ্রবীভূত থাকে সেই গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাটাই হচ্ছে ওই দ্রবণের নরম্যালিটিতে। তাহলে গ্রাম তুল্যাঙ্ক কি? আমরা জানি তুল্যাঙ্ক ভার বিষয়টা এখনই দেখলাম। আর গ্রাম তুল্যাঙ্ক কী জিনিস? ওই তুল্যাঙ্ক ভার যত, তত পরিমাণটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, তত গ্রাম আমি যদি ওই জিনিসটা নিই, তাহলে সেটাকে বলবো আমরা 1 গ্রাম তুল্যাঙ্ক। পরিষ্কার? তাহলে এক্ষেত্রে যেরকম আমরা যদি বলি যে সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4, এর তুল্যাঙ্ক ভার বেরিয়েছিল 49, তার মানে হচ্ছে 49 গ্রাম H2SO4 সমান সমান 1 গ্রাম তুল্যাঙ্ক H2SO4। বিষয়টা পরিষ্কার হলো? আচ্ছা, এবার চলে আসলাম আমরা এই নরমালিটি যে করলাম তার গাণিতিক রূপ। এখানেও আমরা প্রথমে ধরে নিচ্ছি যে ভি লিটার দ্রবণে W2 গ্রাম দ্রবীভূত করা হলো। দ্রাবের তুল্যাঙ্ক ভার সমান সমান E2, আগেই বলেছিলাম 2 সাফিক্সটা আমরা দ্রাবের জন্য প্রয়োগ করব। তাহলে E2 যদি এটা হয় তাহলে হিসাবটা কি দাঁড়াবে? সুতরাং বলতেই পারি ভি লিটার দ্রবণে দ্রাব আছে W2 গ্রাম, ভি লিটার দ্রবণে দ্রাব আছে W2/E2 গ্রাম তুল্যাঙ্ক, গ্রাম ইকুইভ্যালেন্ট বলি আমরা, ঠিক আছে? গ্রাম ইকুইভ, ঠিক আছে? গ্রাম ইকুইভ্যালেন্ট বলি আমরা। তাহলে এত গ্রাম তুল্যাঙ্ক আছে। তাহলে এখানে দেখে নিচ্ছি গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ বের করার জন্য কায়দা কি? যত পরিমাণ আমরা নেব গ্রামে প্রকাশ করে সেটাকে তার তুল্যাঙ্ক ভার দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে যত গ্রাম তুল্যাঙ্ক নেওয়া হয়েছে সেই গ্রাম তুল্যাঙ্ক পরিমাণটা আমরা পেয়ে যাব। তাহলে এবার 1 লিটার হিসাব করতে হবে। 1 লিটার দ্রবণে দ্রাব আছে W2/E2V, এত গ্রাম তুল্যাঙ্ক। তাহলে এবার আমরা গাণিতিক রূপটা লিখে নেব, নরমালিটির গাণিতিক রূপ। সুতরাং যেটা দাঁড়াচ্ছে নরমালিটি N ইকুয়াল টু W2/E2V। এখানেও খেয়াল করতে হবে W2 যেটা নেওয়া হয়েছে সর্বদাই সেটা গ্রামে নিতে হবে, ভি যেটা নেওয়া হয়েছে সর্বদা লিটারে নিতে হবে। আর E2টা কি জিনিস? E2টা হচ্ছে তুল্যাঙ্ক ভার। কার তুল্যাঙ্ক ভার? দ্রাবের তুল্যাঙ্ক ভার। পরিষ্কার হলো? তাহলে এই হলো নরমালিটির আমাদের গাণিতিক রূপ। এবার এখানে একটা জিনিস বলে দিই, এরকম বিষয় যেরকম আমরা শুনেছি অনেক সময় ডেসি নর্মাল, সেন্টি নর্মাল,
সেমি নর্মাল, নর্মাল, তারপর হচ্ছে ডেসিমোলার, সেন্টিমোলার, মোলার, এই ধরনের কিছু শব্দ আমরা শুনে থাকবো। তাহলে বিষয়টা কি, যদি বলা হয় কখনো মোলার দ্রবণ, মোলার দ্রবণ মানে মোলারিটি 1। আচ্ছা, এবার যদি বলা হয় সেমি মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ, তার মানে যে দ্রবণের মোলারিটি হচ্ছে হাফ, দ্যাট ইজ 0.5 মোলার সলিউশন যদি আমরা নিই, তাহলে বলবো সেটা হচ্ছে সেমি মোলার। বাইমোলার বললে মোলারিটি 2। আচ্ছা, তাহলে আমরা জানি, জিনিসটা দেখিয়ে দিই, মিলি, সেন্টি, ডেসি, এই বিষয়গুলো আছে। তাহলে আমি যদি মোলার হিসাব করি, তাহলে এর আগে তাহলে মিলি মোলার, সেন্টিমোলার, ডেসিমোলার, মোলার, এই আসলো হিসাবটা। তাহলে মোলার, ডেসিমোলার বললে মোলারের 10 ভাগের 1 ভাগ, সেন্টিমোলার বললে মোলারের 100 ভাগের 1 ভাগ, মিলিমোলার বললে মোলারের 1000 ভাগের 1 ভাগ। তাহলে ডেসিমোলার দ্রবণ যদি বলি, তাহলে বুঝতে হবে হচ্ছে m/10 মোলার, সেন্টিমোলার বললে বুঝতে হবে m/100 মোলার, মিলিমোলার বললে বুঝতে হবে m/1000 মোলার। এই গেল। একই রকম করে আমি যদি নর্মাল বলি, তাহলে ডেসি নর্মাল n/10, সেন্টি নর্মাল n/100, মিলি নর্মাল এটা আমরা বলে থাকি, ঠিক আছে। আর সেমি নর্মাল হচ্ছে, সেমি যদি বলি তাহলে সেমি নর্মাল বললে বুঝতে হবে হাফ, অর্থাৎ নর্মালিটি হবে হাফ, দ্যাট ইজ 0.5 নর্মাল সলিউশন, এটা বুঝবো আমি। তাহলে এই জিনিসগুলো একটু জেনে রাখলাম, শুধু জানার বিষয়গুলো। আচ্ছা, চলে আসলাম আমরা তার পরবর্তী অংশ, অর্থাৎ এবার চলে আসবো আমরা কী ছিল, মোলালিটি। খুব ইম্পর্টেন্ট টপিক, ভালো করে খেয়াল করবে। মোলালিটি, যেটাকে আমরা স্মল এম দিয়ে প্রকাশ করি, এর হিসাবের ধরনটা একটু আলাদা, ভালো করে খেয়াল করবে। শুরুতে আগে সংজ্ঞাটা লিখে নিই। 1 কেজি, দ্যাট ইজ 1000 গ্রাম কোনো দ্রাবকের মধ্যে, এই জিনিসটা খেয়াল করবে, দ্রাবকের মধ্যে কোনো দ্রাবের যত গ্রাম অণু বা মোল পরিমাণ দ্রবীভূত থাকে, তাকেই ওই দ্রবণের মোলালিটি বলে। তাহলে দেখে নিচ্ছি আরেকবার, খুব গুরুত্বপূর্ণ বিষয়। 1 কেজি, দ্যাট ইজ 1000 গ্রাম কোনো দ্রাবকের মধ্যে, আগের যা হিসাব করেছি সব কিন্তু দ্রবণের আয়তন। এখানে কিন্তু সেটা দ্রবণের গল্প না, এখন দ্রাবকের গল্প। আবার দ্রাবকের আয়তন নয়, কিন্তু দ্রাবকের ভরের কথা বলছি। 1000 গ্রাম কোনো দ্রাবকের মধ্যে, কোনো দ্রাবের যত গ্রাম অণু বা মোল পরিমাণ দ্রবীভূত থাকছে, তাকেই বলছি ওই দ্রবণের মোলালিটি। তাহলে বিষয়টা অন্যগুলোর থেকে অনেকটাই আলাদা। আমরা দেখে নিচ্ছি এর গাণিতিক রূপটা কেমন হয়, ভালো করে খেয়াল করবে। ধরে নিচ্ছি আমরা একটা দ্রবণ তৈরি করব, যেখানে W1 গ্রাম দ্রাবকের মধ্যে, W2 গ্রাম, আমি জি দিয়ে লিখছি, গ্রাম কোনো দ্রাবক দ্রবীভূত করে
দ্রবণ প্রস্তুত করা হলো। W1 গ্রাম দ্রাবকের মধ্যে W2 গ্রাম কোনো দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হলো। দ্রবণে দ্রাবের যে দ্রাবকটা ইউজ করেছি তার আণবিক ওজন M2, এটা আমরা ধরে নিলাম। এবার আমরা চলে আসলাম এটাকে সাজাতে। তাহলে বলতেই পারি ঐকিক নিয়মে, সুতরাং W1 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রাব আছে W2 গ্রাম, এটা আমরা ধরেই নিয়েছি। তাহলে W1 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রাব আছে, গ্রামে হিসাব নিয়েছি, এবার মোলে হিসাব নিই। W2 বাই M2 মোল বা গ্রাম অণু। আচ্ছা, 1 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রাব আছে W2 বাই M2 W1 মোল। আমার হিসাব করতে হবে 1000 গ্রাম। 1000 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রাব আছে কত? W2 ইন্টু 1000 বাই M2 W1 মোল। আমরা ফাইনাল লাইনের দিকে তাকাচ্ছি। ফাইনাল লাইনে কি পাচ্ছি? 1000 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রাব আছে W2 ইন্টু 1000 বাই M2 W1 মোল। আমরা সংজ্ঞায় কি দেখেছি? 1000 গ্রাম কোনো দ্রাবকের মধ্যে কোনো দ্রাবের যত মোল দ্রবীভূত থাকে সেই মোল সংখ্যাকেই বলা হয় ওই দ্রবণের মোলালিটি। তাহলে মোলালিটির গাণিতিক রূপটা দাঁড়াবে, সুতরাং মোলালিটি, যেটা স্মল m দিয়ে লিখি, সেটা দাঁড়াবে W2 ইন্টু 1000, এটাকে আগে পরে লিখে নিচ্ছি, W1 M2। এই হচ্ছে গাণিতিক রূপ। তাহলে যেখানে কোনটা কি, এটা অবশ্যই গ্রামে প্রকাশ করতে হবে আমাকে, এটাকে অবশ্যই গ্রামে প্রকাশ করতে হবে আমাকে। আর এটা হচ্ছে দ্রাবের আণবিক ওজন। এটা কার? টু সাফিক্স আছে, দ্রাবের ভর গ্রামে। এটা কার? দ্রাবকের ভর গ্রামে। এটা কি? দ্রাবের আণবিক ওজন। তাহলে এই গেল আমাদের মোলালিটির গাণিতিক রূপ। আশা করি পরিষ্কার হলো বিষয়টা। তাহলে এরপরে চলে আসলাম আমরা, বাকি রইল মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশে চলে আসছি আমরা। খুব সোজা জিনিস এটা। এটা যে কোনো মিশ্রণের ক্ষেত্রেই আমরা প্রয়োগ করতে পারি। তাহলে আমরা সেই মিশ্রণ, দ্রবণ একটা মিশ্রণ, সমসত্ব মিশ্রণ, সেই যে কোনো একটা এরকম মিশ্রণের ক্ষেত্রে আমরা এটাকে ভেবে নিচ্ছি। এখানে বলছে কোনো মিশ্রণে, দ্রবণ একটা মিশ্রণ, আমি দ্রবণটাও লিখে নিচ্ছি পাশে। কোনো মিশ্রণে কোনো একটি উপাদানের মোল সংখ্যা এবং মিশ্রণের মোট মোল সংখ্যার অনুপাতকে ওই মিশ্রণে ওই উপাদানের মোল ভগ্নাংশ বলে। আবার সংখ্যাটা দেখে নিচ্ছি। কোনো মিশ্রণে কোনো একটি উপাদানের মোল সংখ্যা এবং
মিশ্রণের মোট মোল সংখ্যা এর অনুপাতকে ওই মিশ্রণে ওই উপাদানের মোল ভগ্নাংশ বলে। তাহলে আমরা দেখে নিচ্ছি, সংজ্ঞার থেকে একটা উদাহরণ দিয়ে দেখে নিচ্ছি, বা এইটার একটা গাণিতিক রূপ লিখে নিচ্ছি। সুতরাং মোল ভগ্নাংশ যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে উপাদানের মোল সংখ্যা, মানে যার বের করবো তার সেই উপাদানের মোল সংখ্যা এবং মিশ্রণটার মোট মোল সংখ্যার অনুপাতকে আমরা বলবো হচ্ছে মোল ভগ্নাংশ সেই উপাদানটা। আমি একটা উদাহরণ দিয়ে ভাবলাম কোনো একটা মিশ্রণ আছে যেখানে এ একটা উপাদান ও বি একটা উপাদান। তাহলে এ এবং বি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করলাম, সমসত্ব মিশ্রণ। তার মধ্যে এর মোল সংখ্যা হচ্ছে n1, বি এর মোল সংখ্যা হচ্ছে n2। এটা যদি হয় তাহলে মিশ্রণে এ এর মোল ভগ্নাংশ সমান সমান হবে হচ্ছে, আচ্ছা, মিশ্রণে এ এর মোল সংখ্যা দ্যাট ইজ n1 যাবে উপরে, মিশ্রণের মোট মোল সংখ্যা দ্যাট ইজ n1 প্লাস n2 সেটা যাবে নিচে। পরিষ্কার হলো? সেরকমই মিশ্রণে বি উপাদান যে আছে তার মোল ভগ্নাংশ সেটা কি দাঁড়াবে n2, অর্থাৎ মিশ্রণে ওই উপাদানের মূল সংখ্যা এবং নিচে হচ্ছে মিশ্রণের মোট মোল সংখ্যা। এই গেল হচ্ছে মোল ভগ্নাংশ। এটাকে আমরা অনেক সময় 1 নং উপাদান হিসেবে ধরলে এটা x1 হিসেবে লিখি, এটা 2 নং উপাদান হিসেবে ধরলে এটা x2 হিসেবে লিখি, অথবা x সাফিক্সে a x সাফিক্সে b এগুলো লিখতে পারি আমরা। তাহলে এই গেল হচ্ছে মূল ভগ্নাংশ। এখানে একটা জিনিস, মজার জিনিস আমরা দেখে নিই, দুটো উপাদান দিয়ে দেখছি কি, এখানে যদি আমরা x1 প্লাস x2 করি, অর্থাৎ এটা এবং এইটা যদি করি, তাহলে কি পাবো দেখে বোঝাও যাচ্ছে, তাও আমি দেখিয়ে দিচ্ছি, n2 বাই n1 প্লাস n2। তাহলে কি দাঁড়াবে, নিচে হচ্ছে এলসিএম দাঁড়িয়ে যাবে এটা এটা n1 এটা n2, দ্যাট ইজ দুটো সমান জিনিস, তাহলে কেটে গিয়ে 1। তাহলে আমি কি দেখলাম, একটা মিশ্রণে দুটো উপাদান ছিল, সেই দুটো উপাদানের দুজনের মোল ভগ্নাংশের সমষ্টি দাঁড়িয়ে গেল 1। মোল ভগ্নাংশের সমষ্টি কত দাঁড়িয়ে গেল 1। সেরকম যদি তিনটা উপাদান নিতাম তাহলে হিসাব করে দেখবে তোমরা যে মোল ভগ্নাংশের সমষ্টি 1 হবে। অর্থাৎ আমি বলতেই পারি, এটা নোট করে নিচ্ছি আমরা, যে কোনো মিশ্রণে উপাদানগুলির মোল ভগ্নাংশের সমষ্টি সর্বদাই 1 হয়। মোল ভগ্নাংশের সমষ্টি কি হবে, সর্বদাই 1 হয়। তাহলে দুটো উপাদান হলে x1 প্লাস x2 ইকুয়াল টু 1, তখন কি বলা যাবে, x1 ইকুয়াল টু 1 মাইনাস x2 এটা বলা যাবে, অথবা বলা যাবে x2 ইকুয়াল টু 1 মাইনাস x1। এগুলো আমরা এরপরে প্রয়োগ করব। তিনটা উপাদান যদি হয় তাহলে আমরা একটা দেখিয়ে দিই এমনি, তাহলে তিনটা উপাদান, একটার x1 একটার x2 একটার x3 যদি হয় তাও এর এটা 1 হবে, কিন্তু এটা আমরা জেনে রাখলাম। তাহলে এই গেল আমাদের বিভিন্ন উপাদান, মানে গারত্বের বিভিন্ন পদ্ধতিগুলো, গারত্ব প্রকাশের বিভিন্ন পদ্ধতিগুলো আমরা এক এক করে আলোচনা করলাম। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে উষ্ণতা নির্ভরশীলতা, এই গারত্বের এককগুলোর উষ্ণতা নির্ভরশীলতা। উষ্ণতা নির্ভরতা করে দিই। আচ্ছা, এবার যে বিষয়টা দাঁড়াচ্ছে, আমরা উষ্ণতা নির্ভর ব্যাপারটা কোনটা, কোন গারত্ব উষ্ণতা নির্ভর কোনটা উষ্ণতা নির্ভর নয়, এটা বোঝার আগে বিষয়টা আমরা একটু অন্যভাবে দেখে নিচ্ছি। ব্যাপারটা কি সেটা একটু বুঝে নিচ্ছি। ভাবলাম একটা দ্রবণ আমরা নিয়েছি,
নির্দিষ্ট আয়তনের দ্রবণ নির্দিষ্ট একটা তাপমাত্রায় আমরা নিয়েছি, 25°C উষ্ণতায় কোনো একটা দ্রবণ নিয়েছি। তাহলে এই দ্রবণে ভাবলাম যে নির্দিষ্ট পরিমাণ দ্রাবক আছে এবং নির্দিষ্ট পরিমাণ দ্রবীভূত আছে, অর্থাৎ দ্রবণের সেই যে কোনো গাঢ়ত্বই, সেই নর্মালিটি হোক, মোলালিটি হোক, ফর্মালিটি হোক, যাই বলি না কেন, একটা নির্দিষ্ট মান প্রাপ্ত হবে। আচ্ছা, এবার আমরা এই দ্রবণটার মধ্যে কিন্তু দ্রাবক কিচ্ছু আর বাইরের থেকে যোগ করলাম না, আমরা শুধুমাত্র উষ্ণতা বাড়িয়ে দিলাম, করে দিলাম 50°C। এবার প্রশ্ন, এই দ্রবণটার আগে যে নর্মালিটি ছিল এখন কি তাই থাকবে, যে মোলারিটি ছিল তাই থাকবে কি না, পিপিএম মাত্রা যদি বলি সেটা একই থাকবে কি না, শতকরা মাত্রা বললে একই থাকবে কি না, মোলালিটি মোল ভগ্নাংশ একই থাকবে কি না। তাহলে যদি একই থাকে, তাপমাত্রা বাড়ালেও যদি একই থাকে বা তাপমাত্রা কমালেও যদি একই থাকে গাঢ়ত্বের মানটা, তাহলে বলবো এটা উষ্ণতা নির্ভরশীল নয়। আর যদি মানটা পাল্টে যায় তাহলে সেটা উষ্ণতা নির্ভরশীল। আমরা একটা উদাহরণ দিয়ে দেখে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ভাবলাম এই দ্রবণটার আগে আয়তন ছিল 1000 ml, দ্রবণের আয়তন কত, 1000 ml মানে 1 লিটার, এবং এর মধ্যে দ্রাব ছিল হচ্ছে 0.1 মোল কোনো একটা দ্রাব ছিল। তাহলে 1 লিটার দ্রবণে দ্রাব ছিল 0.1 মোল, তার দ্রবণটার মোলারিটি কত হবে? সুতরাং মোলারিটি উইল বি 0.1 মোল পার লিটার। এটা ছিল আগে প্রথমে 25°C উষ্ণতা। এবার 25°C উষ্ণতা থেকে 50° যখনই করলাম তখন এর আয়তন সামান্য হলেও বাড়বে, তাহলে দ্রবণের আয়তন কিন্তু আর 1000 ml রইল না। ভাবলাম আমি আমার আলোচনার সুবিধার্থে 50°C করে দেওয়াতে এর আয়তন, দ্রবণটার আয়তন এবার হয়ে গেল হচ্ছে 1010 ml, 10 ml বাড়লো। ভাবলাম দ্রাব কিন্তু যেটা ছিল 0.1 ml থাকবে, কারণ আমরা কিন্তু আর দ্রাব যোগ করিনি, শুধু উষ্ণতা বাড়িয়েছি, আয়তনটা বেড়েছে, দ্রবণের আয়তনটা বেড়েছে। এইবার এই দ্রবণের আগে কত ছিল, মোলারিটি ছিল হচ্ছে 0.1, এখন কি মোলারিটি 0.1 থাকবে? এখন হিসাবটা কি, 1010 ml দ্রবণে দ্রাব আছে 0.1 মোল, তাহলে নিশ্চয়ই 1000 ml দ্রবণে দ্রাব নিশ্চয়ই কম থাকবে, 0.1 ডিভাইডেড বাই 1010 ইন্টু 1000 এত মোল। তাই নিশ্চয়ই এই মানটা আগের মান থেকে সামান্য হলেও কম, তার মানে দ্রবণটার মোলারিটি পাল্টে গেল। তাহলে মোলারিটি হচ্ছে উষ্ণতার উপর নির্ভর করে। বিষয়টা পরিষ্কার হলো আশা করি। এবার বাকিগুলো দেখে নেব। অর্থাৎ আমি এখান থেকে যদি একটা সাধারণ ধারণা নিয়ে নিই, যে ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে যে ক্ষেত্রে কোনো গাঢ়ত্ব প্রকাশের সময় বা তার সংজ্ঞায় বা গাণিতিক রূপে আমরা যদি দেখি যে দ্রবণের আয়তন, দ্রাবকের আয়তন ইত্যাদি ইত্যাদি কিছু বলা থাকে, তাহলে কিন্তু সেটা উষ্ণতার উপর নির্ভরশীল হবে। দ্রবণের আয়তন বা দ্রাবকের আয়তন বা হচ্ছে দ্রাবের আয়তন ইত্যাদি উল্লেখ থাকলেই, অর্থাৎ আয়তনের উল্লেখ থাকলেই কিন্তু তখন সেটা উষ্ণতা নির্ভরশীল হয়ে যাবে। যদি আয়তনের গল্প না থাকে, অর্থাৎ সেটা ভরের শুধু থাকে, তাহলে কিন্তু সেটা উষ্ণতার উপর নির্ভরশীল, ভর বা মোল সংখ্যা ইত্যাদির থাকলে পরে সেটা উষ্ণতার উপর নির্ভরশীল হবে না। তাহলে এক এক করে চটপট দেখে নিচ্ছি আমরা সেগুলো, কোনগুলো উষ্ণতা নির্ভর করবে, কোনগুলো করবে না। আচ্ছা, প্রথমে শতকরা মাত্রা। শতকরা মাত্রা W/W, দুটোই ভরের গল্প, উষ্ণতার উপর নির্ভর করবে না। আচ্ছা, W/V, দ্রবণের আয়তনের গল্প আছে, উষ্ণতার উপর নির্ভর করবে। তারপরে V/V, দ্রবণের আয়তন, দ্রাবের আয়তনের গল্প আছে, উষ্ণতার উপর নির্ভর করবে। একই রকম করে ppm এর ক্ষেত্রেও, ppm মাত্রার ক্ষেত্রেও W/W উষ্ণতার উপর নির্ভর করবে না, W/V উষ্ণতার নির্ভর করবে, V/V উষ্ণতার উপর নির্ভর করবে। আচ্ছা, চলে আসলাম এরপরে গ্রাম পার লিটার। তা গ্রাম পার লিটার
প্রতি লিটার, লিটার একটা আয়তনের একক, তাহলে উষ্ণতার উপর নির্ভর করবে। আচ্ছা, তারপরে হচ্ছে মোলারিটি, এখনই দেখলাম মোলারিটি উষ্ণতার উপর নির্ভর করে। তারপর হচ্ছে ফর্মালিটি, ফর্মালিটি আর মোলারিটি যেহেতু দ্রবণের আয়তনের গল্প আছে, তাহলে ফর্মালিটিও কী হবে, ফর্মালিটি উষ্ণতার উপর নির্ভর করবে। আচ্ছা, নর্মালিটি, দ্রবণের আয়তনের গল্প আছে, নর্মালিটি উষ্ণতার উপর নির্ভর করবে। আচ্ছা, মোলালিটি, মোলালিটি কি ছিল, 1000 গ্রাম দ্রাবকের মধ্যে গল্প ছিল। আর দ্রাবের কি ছিল, মোল সংখ্যা ছিল, তাহলে এটা কিন্তু উষ্ণতার উপর নির্ভর করবে না। আচ্ছা, মোল ভগ্নাংশ শুধু মোল সংখ্যার গল্প, দ্রবণের আয়তনের কোনো গল্প নেই, ফলে মোল ভগ্নাংশ সেটাও কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল হবে না। আশা করি বিষয়গুলো পরিষ্কার হলো।